সবাইকে স্বাগত জানাচ্ছি ব্যবসা বাণিজ্য নিয়ে দেশ টিভির নিয়মিত আয়োজন বিজনেস টাইমস। আপনাদের সঙ্গে আছি আমি ডানা ইসলাম। দর্শক, আজকে আমরা বাজেট 2026-27 নিয়ে আলোচনা করব এবং এই আলোচনার জন্য আমাদের সঙ্গে একজন সম্মানিত অতিথি আছেন, পরিচয় করিয়ে দিব তার সঙ্গে। আমাদের সঙ্গে রয়েছেন আশরাফ আহমেদ, সাবেক সভাপতি, ঢাকা চেম্বার অ্যান্ড কমার্স ডিসিসিআই। আপনাকে স্বাগত জানাচ্ছি বিজনেস টাইমসে। বিশাল বড় একটি বাজেট তো আসলে ঘোষণা হয়ে গেল, 2026-27 অর্থ বছরের বাজেট। খুব বড় অঙ্ক আসলে। সরকার প্রায় 9,30,000 কোটি টাকার যে বিশাল বাজেট ঘোষণা করেছে, বর্তমান অর্থনৈতিক বাস্তবতায় এটি কতটা বাস্তবসম্মত বলে আপনি মনে করেন? ধন্যবাদ আপনাকে। দেখুন, একটু যদি এইভাবে বলি জিনিসটাকে, যে এই বড় বাজেটটার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিসটা হচ্ছে সরকার অর্থনীতির গতি এবং তার ইকোনমিক পলিসি কী হবে তার একটা ডিরেকশন সেট করলেন। এটার কনটেক্সটটা হচ্ছে গত বছর আমরা দেখেছি যে সরকার বোধহয় প্রথমবারের মতো বাংলাদেশে একটা কন্ট্রাকশনারি বাজেট সেট করলেন, যেখানে বাজেটের আকার ছোট করে নিয়ে আসা হয়েছিল, পাবলিক ইনভেস্টমেন্ট ড্রাস্টিক্যালি কাট করা হয়েছিল, এবং এটার সাথে সাথে গত বছর যেটা ছিল যে মুদ্রানীতিও একটা খুব কঠোর সংকোচনমূলক মুদ্রানীতি ছিল। এই দুটোর ফলে যেটা হচ্ছিল সেটা হচ্ছে যে দেশের ইকোনমি আসলে একটা বড় ধরনের সংকটে পড়ে গিয়েছিল। সংকটটা এখনও কাটেনি, এবং সংকটটার নেচারটা হচ্ছে যে যেটাকে বলি ক্লাসিক যে স্ট্যাগফ্লেশন, যে আপনার স্ট্যাগন্যান্ট গ্রোথ, রাইজিং আনএমপ্লয়মেন্ট এবং হাই ইনফ্লেশন। কারণ মুদ্রাস্ফীতি কিন্তু আমরা গত বছর দেখেছি যে মুদ্রাস্ফীতি সাময়িকভাবে কিছুটা কমলেও বছরের প্রথম দিকে সেটা বছরের শেষ নাগাদ আবার 9% লেভেলে চলে এসছে। এবং একই সাথে আমরা জানি যে গত বছর পসিবলি আমাদের বাংলাদেশের হিস্ট্রিতে অ্যাটলিস্ট গত 30-40 বছরে আমি যতটুকু মনে করতে পারি তার মধ্যে সর্বনিম্ন গ্রোথ লেভেল, মানে আমাদের যেখানে 7-8% গ্রোথ পার অ্যানাম ছিল ইকোনমি, সেটা 3% লেভেলে নেমে এসছে। এই যে এবং আনএমপ্লয়মেন্ট বেড়েছে, বেকারত্ব বেড়েছে। এই যে ট্রেন্ডটা সেট করা হয়েছিল গত বছর সরকারি যে ইকোনমিক পলিসি ছিল, এই বাজেটের মধ্যে দিয়ে সরকার একটা খুব স্পষ্ট একটা ঘোষণা দিলেন যে আমরা তার থেকে বেরিয়ে আসার চেষ্টা করব। কিভাবে করব? সরকার প্রথম যে কাজটা করেছেন যে সরকার পাবলিক ইনভেস্টমেন্ট বাড়ানোর চেষ্টা করেছেন, যেই কারণে বাজেটের আকার 7 লক্ষ কোটি টাকা থেকে বেড়ে 9,30,000 কোটি টাকা লেভেলে পৌঁছেছে। এটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, কারণ সরকারি ইনভেস্টমেন্ট না বাড়লে, যেটা একটা খুব ছোট্ট একটা উদাহরণ, সাবসেক্টরের উদাহরণ দেই। আপনার গত বছর পাবলিক ইনভেস্টমেন্ট কমিয়ে দেওয়ার ফলে যেটা হয়েছে, আপনার কনস্ট্রাকশন খাত এবং যে নির্মাণ সামগ্রী এবং নির্মাণ শ্রমিক যারা আছেন, দুটোতে একটা বড় ধরনের চাপ পড়েছিল। এবং আমরা জানি যে প্রচুর আপনার নির্মাণ শ্রমিক বেকার হয়ে পড়েছিলেন। তাদের একটা বড় অংশ আমরা আশঙ্কা করি যে হয়তো বা দারিদ্র্য সীমার নিচে চলে গেছেন। এবং আমরা অন্যান্য বিভিন্ন স্ট্যাটিস্টিক্সে দেখেছি যে গত বছর দারিদ্র্য বেড়েছে, বৈষম্য বেড়েছে। সো বাংলাদেশের জন্য যদি আসলে ইকোনমিক গ্রোথ পাথে ফেরত না যাওয়া যায়, দারিদ্র্যও কমবে না, বৈষম্য কমবে না। এটা হচ্ছে রিয়ালিটি। সো এই কাজটা করার জন্যই সরকার আসলে খুব বড় ধরনের একটা পদক্ষেপ নিলেন। বাজেটে রাজস্ব আদায়ের যে উচ্চ লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে, অতীত অভিজ্ঞতার আলোকে সেটিকে অর্জন করা সম্ভব হবে আদৌ, কি মনে করছেন? আপনি যদি হিস্টোরিক্যাল ট্রেন্ড দেখেন, ইভেন গত বছরও এনবিআরে আমাদের বাজেট বেড়েছে 11%, মানে প্রথম 9 মাসে। সো কন্টিনিউয়াস বাজেটের গ্রোথটা মোটামুটি কন্টিনিউয়াস, এক্সেপ্ট ফর 1 ইয়ার ইন দ্য মিডল। বাজেট প্রত্যেক বছর বাড়ে, সরকারের রাজস্ব প্রত্যেক বছরই বাড়ে। আমরা একটু উচ্চাভিলাষী থাকতে চাই, উচ্চাভিলাষ না থাকলে উন্নয়ন সম্ভব না। সো উচ্চাভিলাষ যদি বলি, যে আমরা যেটা সবসময় করি বছরে, যে এনবিআরকে যেই টার্গেটটা দেওয়া হয়, এনবিআর হয়তো বা সেটা অ্যাচিভ করতে পারেন না, কিন্তু মোটের ওপরে কিন্তু প্রত্যেক বছরই তারা রাজস্ব আহরণ বাড়িয়ে যাচ্ছেন। এখানে কতগুলো ফ্যাক্টর আসলে আমাদের একটু মনে রাখতে হবে, যে করের হার বাড়ালে যেটা হবে সেটা হচ্ছে যে ইকোনমি সবচেয়ে ডাইনামিক যে অংশটা, সেটা আসলে ক্রমাগত ছোট হতে থাকবে কিংবা গ্রো করতে পারবে না। কিন্তু যদি আপনি করের হার না বাড়িয়ে যদি করের জাল ট্যাক্স বেস যদি বাড়াতে পারেন, তখন কিন্তু এই এফেক্টটা হয় না। হ্যাঁ, যারা আদৌ ট্যাক্স দেন না তাদেরকে ট্যাক্স দিতে হয়, এটা হতেই হবে। এটা করতে গিয়ে সরকার এই বছর যেটা ভালো কাজ করেছেন সেটা হচ্ছে যে এসএমইদের জন্য তারা একটা স্পেশাল কিছু প্যাকেজ, ভ্যাট প্যাকেজ, এআইটির কিছু নিয়ে এসছেন, প্রক্রিয়া নিয়ে এসছেন, যেটা আমরা মনে করি অত্যন্ত বাস্তবসম্মত এবং ভালো একটা কাজ।
এটা করতে পারলে আপনি যদি খুব আমাদের গত বছর ইকোনমিক সেন্সাস বলছে যে আমাদের প্রায় ইকোনমিক এন্টারপ্রাইজের সংখ্যা 1,18,00,000-এর ওপরে। সো 1,18,00,000-এর মধ্যে থেকে হয়তোবা 1,00,000 আসলে ঠিকমতো ট্যাক্স কন্ট্রিবিউট করেন না, এবং যদি দেখেন আপনি দেখা যাবে যে 10-15 হাজার ট্যাক্স পেয়ারের কাছ থেকেই আসলে মোট ট্যাক্সের 70-80% আসে। সো এইটা আসলে চলতে পারে না দিনের পর দিন। সো ট্যাক্স বেসিক্যালি আপনাকে যেটা করতে হয় যে ব্যবসা করতে গেলে বাংলাদেশে আপনাকে ট্যাক্স দিতে হবে, এটা মেনে নিতে হবে। মূল্যস্ফীতির কথা যদি বলি, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সরকার অন্যতম অগ্রাধিকার দিচ্ছে। আপনার মতে বাজেটে ঘোষিত পদক্ষেপগুলো কি দ্রব্যমূল্য কমাতে, সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় কমাতে সহায়ক হবে? হ্যাঁ, আমি একটু এটা বিশদ ব্যাখ্যার প্রয়োজন আছে। দেখুন, মূল্যস্ফীতি দুটো কারণে হয়। এক হচ্ছে আপনার যদি যতখানি সরবরাহ আছে তার থেকে যদি চাহিদা হঠাৎ করে বেড়ে যায়, টাকার সাপ্লাই যদি বেড়ে যায় তাহলে মূল্যস্ফীতি হবে। আবার যদি এমন হয় যে হঠাৎ করে সাপ্লাই কমে গেছে, সরবরাহ কমে গেছে, তাহলে কিন্তু মূল্যস্ফীতি হবে। আমাদের যেটা হয়েছে গত বছর, যেটা আমাদের স্ট্র্যাটেজিক ভুল ছিল আমি মনে করি, যে আমরা আসলে ডিমান্ড কন্ট্রোল করার চেষ্টা করেছি, কিন্তু সেটা আমাদের ইনফ্লেশন যে উচ্চ মূল্যস্ফীতি যে 3-4 বছর ধরে আছে, সেটার মূল কারণ কিন্তু ডিমান্ড ছিল না, চাহিদা বেড়ে যাওয়াটা ছিল না। সেটার মূল কারণ ছিল আসলে সরবরাহ ঘাটতি, কারণ আমরা এক্সচেঞ্জ রেটের কারণে এবং ইম্পোর্ট কম্প্রেশন যে স্ট্র্যাটেজিটা ছিল গভর্নমেন্টের রিজার্ভ মেনটেন করার জন্য, সেটার কারণে কিন্তু আমাদের আমদানি সক্ষমতা এবং মূল আমদানি কমে গিয়েছিল। ফলে বাজারে কিন্তু একটা সরবরাহ সংকট তৈরি হয়ে আছে। সো এই বাজেটে যেটা মাননীয় অর্থমন্ত্রী যেটা করতে চাচ্ছেন সেটা হচ্ছে যে উনি ডিমান্ড রেস্ট্রিকশনের স্ট্র্যাটেজির বদলে, বাজেটের ফিসকাল স্ট্র্যাটেজিতে ডিমান্ড রেস্ট্রিকশনের থেকে বরং সাপ্লাই সাইড ইকোনমিক্স, যেটা যে সরবরাহ বাড়ানোর জন্য যেই কাজগুলো করা দরকার সেটা করতে চাচ্ছেন। সেটা কীরকম, উনি দেখবেন আপনি বিভিন্ন জিনিসের ট্যাক্স কমানো হয়েছে, তাতে কি হবে, তাতে ইম্পোর্ট কস্ট কমে যাবে। আরেকটা মেজর জিনিস উনি যেটা বলছেন সেটা হচ্ছে যে ব্যবসা সহজীকরণ, যে নতুন করে ব্যবসা চালু করতে গেলে কিংবা অপারেশন করতে গেলে আসলে সেই যে কস্ট অফ ডুইং বিজনেস অ্যান্ড ইজ অফ ডুইং বিজনেস, এই দুটোই যদি হয়, ম্যানেজ করা যায়, তাহলে কিন্তু সরবরাহ সংকটটা অনেকখানি কমে যাবে। সো এই বাজেটের স্ট্র্যাটেজিটা খুব ক্লিয়ারলি আমাদের কাছে যেটা মনে হচ্ছে যে চাহিদা নিয়ন্ত্রণের থেকে বরঞ্চ যোগান বাড়ানোর উপরে ফোকাস করে বাজেটটা করা হয়েছে। আমরা মনে করি এটা কাজ করবে। কর্মসংস্থানের একটা বিশাল বড় ঘাটতি তৈরি হয়ে গেছে, এই ঘাটতি কতটা পূরণ হবে? ইনভেস্টমেন্ট না বাড়লে কর্মসংস্থান হবে না, এবং সেটা প্রাইভেট সেক্টরে হতে হবে। প্রাইভেট সেক্টরে ইনভেস্টমেন্ট হতে গেলে আসলে চ্যালেঞ্জ কিন্তু খালি একটা না। একদম টপ লেয়ারে যদি আপনি দেখেন, আমাদের ব্যাংকিং খাতের যে সমস্যাটা রয়ে গেছে সেটা সলভ না হলে আসলে প্রাইভেট সেক্টরের পক্ষে গ্রো করা সম্ভব হবে না। সেকেন্ড যে জিনিসটা হচ্ছে যে এনার্জি র্যাশনালাইজেশন, এনার্জি প্রাইসের ব্যাপারটা, এই এনার্জি সিকিউরিটির ব্যাপারটা এবং সাপ্লাইয়ের ব্যাপারটা যদি রিজলভ না হয় তাহলেও আসলে এটা কাজ করবে না। এখানে আমি ছোট দুটো জিনিস আসলে একটু না বলে পারছি না, যে দেখুন ব্যাংকিং সেক্টরের ব্যাপারে রিফর্ম করতে হবে, এটা কিন্তু মোটামুটি আমরা সবাই জানি। দ্য পয়েন্ট ইজ কি রিফর্ম করব, কখন করব। আমি যেটা প্রাইভেট সেক্টর থেকে যে পার্সপেক্টিভ থেকে যে জিনিসটা দেখতে পাচ্ছি স্পষ্ট, দেখুন অনেকগুলো ব্যাংক একটা ক্যাপিটাল শর্টফলে আছে। ফলে যেটা হচ্ছে যে তারা কিন্তু মোটামুটি যে টোটাল যে ডিপোজিট আছে তার 50% তাদের কাছে রয়ে গেছে। এই 50% অফ দ্য ব্যাংকগুলো কিন্তু আসলে যেহেতু তাদের ক্যাপিটাল নেই, নতুন করে ঋণ দিতে পারছে না। ফলে বেসরকারি খাতে ঋণের প্রবাহ বাড়ছে না, এদের কাছ থেকে তো বাড়ছেই না। তার মানে যে বৃদ্ধির যে চাপটা কিংবা ডিমান্ডটা পুরোটাই পড়ছে যে বাকি যে 50% আছে। এই অবস্থায় আমি মনে করি যে ক্যাপিটাল শর্টফল যে ব্যাংকগুলো আছে তাদেরকে আসলে লিকুইডিটি কিংবা তাদেরকে ডিপোজিট কতখানি কালেক্ট করতে দেওয়া হবে সেটার উপরে আসলে একটা লিমিটেশন রাখা উচিত। কারণ দেখুন এই ব্যাংকগুলো খুবই ডেসপারেট, তারা গ্রাহকের চাহিদা মতো টাকা ফেরত দিতে পারছেন না। ফলে তাদের একটা ন্যাচারাল টেন্ডেন্সি থাকবে যে যত সম্ভব একটা আনসাস্টেনেবল রেটে একটা ডিপোজিট ইন্টারেস্ট রেট দেওয়ার জন্য। সো এটা আসলে একটা প্রিভেনশন দরকার। আবার একই সাথে এটাও মনে রাখতে হবে যে লিকুইডিটি যদি খারাপ ব্যাংকগুলো থেকে বের করে ভালো ব্যাংকে না যায় তাহলে কিন্তু আসলে আমাদের আলটিমেট কাজ হবে না। আবার একই সাথে ক্যাপিটালের ব্যাপারেও আমরা কিন্তু যত আলোচনা দেখছি সব জায়গায় সেটা হচ্ছে যে দুর্বল ব্যাংকগুলোকে ক্যাপিটালাইজেশন নিয়ে। আমি কিন্তু মনে করি যে প্রাইভেট সেক্টরের ডিমান্ড পার্সপেক্টিভ থেকে আসলে দুর্বল ব্যাংকের থেকেও আমাদের জন্য খুব জরুরি কাজ হচ্ছে যে ভালো যে সবল ব্যাংকগুলো
তাদেরকে কাছে ক্যাপিটাল পৌঁছে দেওয়া, যাতে তারা আসলে বেসরকারি খাতে ঋণের সরবরাহ বাড়াতে পারেন এবং আমাদের যে ওভারঅল সিস্টেমে যে শর্টফলটা হচ্ছে সেটা রিকভার করার চেষ্টা করতে পারেন। পুঁজিবাজার নিয়ে বিনিয়োগকারীদের দীর্ঘদিনের হতাশা রয়ে গেছে। এবারের বাজেটে পুঁজিবাজারকে চাঙ্গা করতে যে পদক্ষেপগুলো নেওয়া হয়েছে, এগুলো কতগুলো আশাব্যঞ্জক বলে মনে করছেন? পুঁজিবাজারে আসলে আমরা আশা করছি বড় ধরনের কিছু পরিবর্তন ঘটবে। আপনি জানেন যে আমাদের এই মাসেই আপনার পুঁজিবাজারের যে নিয়ন্ত্রক সংস্থা, আমাদের সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন, সেখানেও একটা বড় ধরনের পরিবর্তন হয়েছে। সো নতুন নেতৃত্বের আন্ডারে আসলে আমরা আশা করছি যে অনেক কিছু ঘটবে। এইখানে কিছু যেটা মাথায় রাখতে হবে যে দেখুন, যে কোনো পদক্ষেপই আসলে যদি মার্কেটের স্বাস্থ্যের পক্ষে যায়, সেটা কিন্তু নট নেসেসারিলি যে আমাদের প্রাইস বাড়বে কিংবা স্পেসিফিক্যালি ক্ষুদ্র বিনিয়োগকারীরা লাভবান হবেন, ব্যাপারটা কিন্তু তা না। বরঞ্চ আমি তো মনে করি যে কিছু কিছু মার্কেটের কিছু কিছু উন্নয়ন হয়তো বা ক্ষুদ্র বিনিয়োগকারীদের পক্ষে যাবে না, কিংবা মানে এরকমভাবে ব্যাপারটা বলি যে আপনি যদি প্রপার কোম্পানিকে আইপিওতে আনতে চান, তাহলে আপনাকে আমাদের আইপিওর যেই ধারণাটা আছে যে আপনি আইপিওতে 10 টাকার আইপিওতে আপনি 20 টাকায় 6 মাস পরে পাবেন, এই গল্পটা আসলে হয়তোবা চলতে দেওয়া যাবে না। সো এরকম কিছু জিনিস আছে যেটা আমাদেরকে মাথায় রাখতে হবে। আমরা আলোচনায় ফিরব তবে একটি বিরতির পরে। দর্শক, এবার জানিয়ে নিচ্ছি একটি বিরতি, ফিরে আসছি বিরতির পরে, সঙ্গেই থাকুন। বিরতির পর সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি। আপনারা দেখছেন বিজনেস টাইমস। আমরা ফিরে যাচ্ছি আমাদের আলোচনায়। জনাব আশরাফ আহমেদ, এবার জানতে চাই, এই যে ব্যাংকগুলোর অবস্থা অনেক দীর্ঘ সময় ধরে আসলে ভঙ্গুর অবস্থা দিয়ে যাচ্ছে, এর মধ্যেই সরকার বড় অঙ্কের ঋণ নেওয়ার কথা ইতিমধ্যে বলেছেন ব্যাংক থেকে। এটি আসলে কতটা যৌক্তিক বলে মনে করেন? এটা একটা মার্কেটের উপর একটা চাপ পড়বে। আপনি যদি দেখেন যে সরকারের ঘোষিত এই বছরের ঋণের টার্গেট যেটা, তার মধ্যে আবার 1,20,000 কোটি না 20-25,000 কোটি টাকার মতন হচ্ছে ব্যাংকিং সিস্টেম থেকে ঋণ নেওয়ার টার্গেট। এখানে ভালো জিনিস, এটা রাফলি ধরেন আপনার সরকারের এই মুহূর্তে ব্যাংকিং সিস্টেম থেকে, বাংলাদেশি ব্যাংকিং সিস্টেম থেকে বড়োইং এবার 5 লক্ষ কোটি টাকার মতো, এটা তার 25%-এর কাছাকাছি চলে আসবে। এবং যদি দেখেন যে টোটাল ব্যাংকিং সিস্টেমের ডিপোজিট হচ্ছে অ্যাবাউট 20 লক্ষ কোটি টাকা। সো এটা বাড়লে সরকারের ঋণের পরিমাণ প্রায় 30%-এর কাছাকাছি পৌঁছে যাওয়া উচিত। কিন্তু ভালো জিনিস যেটা হচ্ছে যে এই 1.5 লক্ষ কোটি টাকা কিন্তু আসলে, এই 1,25,000 কোটি টাকা কিন্তু আসলে নেট বরোইং না। কারণ সরকার এই বছর সুদ হিসাবেও তাদের যে এক্সিস্টিং লোনগুলো আছে সেখান থেকেও প্রায় 50-60 হাজার কোটি টাকার ওপরে আসলে নেট পেমেন্ট করবেন। সো যেহেতু ব্যাংকিং সিস্টেম থেকে ওটা ফেরত আসবে, তো যে কারণে আসলে মোট ঋণের অ্যাকচুয়াল নেট ঋণ গ্রোথ রিলেটিভলি কম হবে আশা করা হচ্ছে। এটা হলেও যে প্রাইভেট সেক্টরের উপরে, বেসরকারি খাতের ঋণ প্রবাহের উপরে যে বড় ধরনের গত বছরের মতো না, কিছুটা হলেও চাপ থাকবে। এটা একটা বড় শঙ্কার ব্যাপার যে এই চাপটা যদি কন্টিনিউ করে, তাহলে তো আসলে বেসরকারি খাতের ঋণ প্রবাহ বাড়ানো সম্ভব হবে না ব্যাংকিং খাত থেকে। যেটা আরো বড় ফ্যাক্টর যেটা, সেটা হচ্ছে যে দেখুন, বাজেটে যেটা হয় যে সরকার যখন রাজস্ব ব্যয় ঘোষণা করে, ব্যয়টা কিন্তু সরকারকে কমিট করে ফেলতে হয় যে একটা প্রজেক্ট করা হলো, এই প্রজেক্টে এত টাকা বরাদ্দ করা হলো, এটা কিন্তু কমিটেড একটা এক্সপেন্ডিচার। কিন্তু সরকারের যে রাজস্ব আয় কিন্তু আগে থেকে আসলে প্রেডিক্ট করা যাচ্ছে না। মানে আমরা জানি যে এনবিআর হয়তো গত বছর থেকে বেশি কর আদায় করতে পারবেন, কিন্তু চান্সেস আর তাদেরকে যে 30% গ্রোথের টার্গেটটা দেওয়া হয়েছে, তারা সেটা হয়তো বা অ্যাচিভ করতে পারবেন না। হিস্ট্রি তাই বলে। যদি পারেন খুবই ভালো, কিন্তু মানে যেটা হয় যে আপনার ব্যয়টা কমিট করে ফেলেছেন কিন্তু আয়টা হচ্ছে না, তখন আসলে যেটা হয় যে সরকারকে ব্যাংক ব্যবস্থা থেকে আসলে নতুন করে আরো বেশি ঋণ নিতে হয়। ব্যাংকগুলো স্থিতিশীল মানে পর্যায়ে আনতে আসলে কি কি পদক্ষেপ সরকারের বর্তমান সময় নেওয়া প্রয়োজন? স্থিতিশীল ব্যাংকিং সিস্টেমের স্ট্যাবিলাইজেশনের কথা যদি চিন্তা করেন, এই মুহূর্তে স্ট্যাবিলাইজেশন কিন্তু রিলেটিভলি আছে, এক্সেপ্ট ফর, এবং আমাদের যদি প্রবলেমটার কথা চিন্তা করি, আমরা প্রবলেমটা ইজ 20-22টা ব্যাংকে, এবং রাফলি 50% অফ আমাদের যে লায়াবিলিটিস এবং 40-45% অফ আমাদের যে মোট ঋণ, সেটা এই ব্যাংকগুলোতে আছে। বাকি ব্যাংকগুলোর যেটা বাকি, আমাদের তো প্রায়
প্রায় 35-40টা ব্যাংক আছে, তাদের স্বাস্থ্য কিন্তু মোটামুটি ভালো, এবং কিছু কিছু তার মধ্যে 10-15টা ব্যাংক আসলে যেই যতখানি মানে ভালো, মানে কি তাদের জন্য এটা রেকর্ড প্রফিট ইয়ার যাচ্ছে, মানে এই ধরনের প্রফিট, এই ধরনের গ্রোথ, এই ধরনের ব্যাংকিং ইন্ডিকেটার্স তারা বহু বছর দেখেননি। সো তাদের জন্য এটা রেকর্ড বাম্পার ইয়ার। সো ওইভাবে যদি দেখেন, এবং মানে সাধারণ প্রক্রিয়াটা হচ্ছে এরকম চলতে থাকলে যে ভালো ব্যাংকগুলো একটা সময় দুর্বল ব্যাংকগুলোর জায়গাটা নিয়ে ফেলবে, এবং সেটাই আসলে স্বাভাবিক প্রক্রিয়া, কারণ সেইভাবেই আসলে ব্যাংকিং সিস্টেমটা নর্মালাইজড হবে। আশা কি করা যায় ব্যাংকগুলো সচল অবস্থায় ভালোভাবে ফিরবে? কিছু ব্যাংক আমি মনে করি ফেরার সম্ভাবনা খুবই ক্ষীণ। এই ব্যাংকগুলোকে আসলে হয় সরকারিকরণ করে রেখে দিতে হবে, মানে আপনাকে ওভার নেক্সট 5-10 বছরে এগুলোকে বন্ধ করে দেওয়ার ব্যবস্থা করতে হবে, অথবা ইমিডিয়েটলি বন্ধ করে দিতে হবে। বাকি যে ভালো ব্যাংকগুলো আছে তারা খুবই ভালো করবে, তারা মোটামুটি ডাবল আপ করবে ইন দ্য নেক্সট কাপল অফ ইয়ার্স, 4-5 বছরের ভিতরে। এবারে বাজেটে যে বড় অঙ্কের ঘাটতি ধরা হয়েছে, সেটি অর্থনীতির জন্য কতটা উদ্বেগের বিষয় বলে আপনি মনে করেন? আপনি যদি বাজেট ডেফিসিটের টার্গেটটা দেখেন, এটা আবার 3.6% অফ আওয়ার জিডিপি। 3.6% বাজেট ডেফিসিট আসলে আমাদের জন্য খুব বড় চ্যালেঞ্জ না। আমরা কিন্তু হিস্টোরিক্যালি 4-5% লেভেলে ডেফিসিট দেখে এসেছি। সো 3.6, আমি আসলে বাজেট ডেফিসিটের মোট অঙ্কটা নিয়ে খুব একটা চিন্তিত হওয়ার কোনো কারণ দেখছি না, বরঞ্চ আমাদের চিন্তার জায়গাটা হচ্ছে যে এই ডেফিসিটটা কিভাবে ফান্ড করা হবে। আপনি যদি দেখেন, যদি এক্সটার্নাল সোর্স থেকে যদি এটা ফান্ড করা হয়, আমি মনে করি আসলে যদি ট্যাক্স বাড়ানো সম্ভব হয় তাহলে বৈদেশিক ঋণের পরিমাণও আসলে আমরা এখন যেই অবস্থায় আছি তার থেকেও বেশি হায়ার লেভেলে সাস্টেন করতে পারবো। কারণ আমাদের কিন্তু জিডিপির তুলনায় বৈদেশিক ঋণের পরিমাণটা খুব বড় চ্যালেঞ্জ না, আমাদের বড় চ্যালেঞ্জ হচ্ছে আমরা যে পরিমাণ ট্যাক্স জেনারেট করি সেটা দিয়ে এই ঋণ ফেরত দেওয়ার সক্ষমতা। দীর্ঘদিন ধরেই আসলে একটি সংকটের সময় দিয়ে দেশ যাচ্ছে, তো এই সংকটের সময়ে এবারের বাজেটটা জনগণের জন্য একটি অনেক বড় প্রত্যাশার জায়গা। সব মিলিয়ে প্রত্যাশা কি পূরণ হবে? প্রথম যেটা দিয়ে শুরু করেছিলাম, আমি মনে করি আমরা সঠিক পথে ফিরছি। এখানেই আসলে অরাজনৈতিক এবং রাজনৈতিক সরকারের সবচেয়ে বড় পার্থক্য আমি মনে করি। যে দেখুন, রাজনৈতিক সরকার, যে কোনো রাজনৈতিক সরকারই জনগণের যে ডিমান্ড তার সাথে অ্যালাইন করার চেষ্টা করেন, যেটা অরাজনৈতিক সরকারের এরকম কোনো বাধ্যবাধকতা থাকে না, এবং আমরা হিস্ট্রিক্যালি দেখেছি তারা এটা করেনও না। ফলে যেটা হয় যে জনগণের প্রত্যাশা যদি হয়, যদি আমি বলি যে সমৃদ্ধতর বাংলাদেশ আবার সমৃদ্ধির পথে হাঁটবে, আমরা আগামী 5 বছরে কতখানি গরিব হব এই চিন্তা না করে আমরা কতখানি আরো একটু সচ্ছল হব, এটা নিয়ে যদি চিন্তা করতে চাই, তাহলে ওই ডিরেকশনে এই বাজেট ইজ দ্য অ্যাবসলিউট রাইট ডিরেকশন। ব্যবসায়ীরা দীর্ঘদিন ধরে নীতি সহায়তা স্থিতিশীল পরিবেশের দাবি জানিয়ে আসছে, এবারে বাজেট কি সেই প্রত্যাশা পূরণ করবে? এইবারের বাজেটে নীতি সহায়তার থেকেও যেটা আমরা যদি বলি এইভাবে, যে সরকারের যে নীতির চেঞ্জটা সেটা সঠিক পথে হচ্ছে। যেমন আপনার ডিরেগুলেশন, যে সরকারি নিয়ন্ত্রণ এবং লাইসেন্সের প্রসিডিয়ার কস্ট, এই এগুলো যদি ড্রাস্টিক্যালি কমানোর জন্য কিন্তু আসলে বাজেটে প্রস্তাবনা করা হয়েছে। এটা যদি অ্যাচিভ করা যায় তাহলে আমরা মনে করি একটা বড় ধরনের সুখবর আমাদের জন্য অপেক্ষা করছে। আশা করছি আমাদের প্রত্যাশাগুলো পূরণ হবে। জনাব আশরাফ আহমেদ, আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে আলোচনায় যুক্ত হওয়ার জন্য। ধন্যবাদ। দর্শক, আমাদের আজকের আলোচনা এই পর্যন্তই। পরবর্তী আয়োজন দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল। ধন্যবাদ জানাচ্ছি সবাইকে।